পবিত্র রমজান মাস ৬০ থেকে ৭০টা রোগ থেকে সুস্থ হওয়ার জন্য এটা হচ্ছে রমজান। ৬০ থেকে ৭০টা রোগ অর্থাৎ লাইফস্টাইল ডিজিজ, যেটা রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখলে, এই ৩০টা রোজা সঠিকভাবে রাখলে ৬০-৭০টা রোগ ভালো হয়ে যেতে পারে। আমরা হালাল এবং তৈব খাবার এবং কতটুকু খেতে হবে এবং আমরা রোজা রাখতে হবে, এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলি, যে খাবার তৈব খাবো প্লাস সীমার ভিতরে খাবো এবং রোজা রাখবো, তাহলে 80% রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। রোগ যেগুলো লাইফস্টাইল নষ্ট হওয়ার কারণে হয়, সেই সব রোগ ভালো হয়ে যাওয়া সম্ভব। তবে রোজা রাখলেই শুধু হবে না, সাথে আল্লাহ কিতাব অনুসারে খাবারও খাইতে হবে। সুস্থ থাকার যে উপায়, এটা সবার দরকার। এখন মানুষ সুস্থ থাকতে হয় কি করে জানে না, কিন্তু কোরআনে এটা সমাধান দেওয়া আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তা আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে শিখিয়েছেন, তিনি আমাদেরকে কিতাব দিয়েছেন, তিনি নবী পাঠিয়েছেন, এবং কিভাবে আমরা ভালো থাকব এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআন থেকে জানতে পারি। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে জীবনযাপন করেছেন, আমরা যদি সেই জিনিসগুলোকেই ফলো করি, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখন আমরা অসুস্থ হচ্ছি, তার প্রধান কারণ হলো আল্লাহ যে খাবার আমাদের খেতে বলেছেন, আমরা সেই খাবার খাচ্ছি না এবং সেই খাবার পাচ্ছি না। তো এখন দেখেন সমাজটাকে কারা বিকৃত করেছে। তো যারা সমাজের দায়িত্বশীল, যারা ফেসবুকে ইউটিউবে দেখছেন, তারা কাইন্ডলি কমেন্ট করবেন যে সাউন্ড ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা ঠিকভাবে, এবং কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। ইউটিউবে আলহামদুলিল্লাহ যে রোকসানা আক্তার কমেন্ট করেছে, উনি শিবচর থেকে দেখছেন। হ্যাঁ, সব ঠিক আছে। মোহাম্মদ ফারুক মৃধা উনি কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারাও যারা দেখছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কমেন্ট করে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ইউটিউব থেকে কমেন্ট করতে পারেন, ফেসবুক থেকে আপনারা কমেন্ট করতে পারেন। তো যারা রেগুলার আমাদের লাইভ দেখেন, গতকালকেও বলেছিলাম যে যারা রেগুলার আমাদের লাইভ দেখেন তারা, আমরা তো শুক্র শনি 10টা থেকে লাইভ শুরু করি, 2 ঘন্টা লাইভ হয়, আর অন্যান্য দিন 11টা থেকে শুরু করি, 1 ঘন্টা লাইভ হয়। এখন আপনারা কি চান সেটা একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, এটাই ঠিক আছে, নাকি আমরা অন্য দিনগুলো তো 10টা থেকে শুরু করব এবং 2 ঘন্টা লাইভ করব, সেটা একটু কাইন্ডলি জানাবেন। তো যাক, আমরা পবিত্র কোরআনে বলা হয়েছে যে হালাল এবং তৈব খেতে। তো তৈবের সংজ্ঞাটা আমাদেরকে বুঝতে হবে। তৈব মানে হলো যেই খাবারগুলো খেলে আমরা সুস্থ থাকবো, যেগুলো আমাদের জন্য কল্যাণ, যেই খাবারগুলো প্রকৃত অবস্থায় বিদ্যমান, যেই খাবারগুলো আল্লাহ যেভাবে পাঠিয়েছেন সেভাবেই আছে। কিন্তু যেই খাবারগুলোকে বিকৃত করা হয়েছে, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, যেগুলো কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, যেগুলো ফাইবার ফেলে দেওয়া হয়েছে, যেই খাবারগুলো আমরা খাচ্ছি, তো এগুলো আসলে বিকৃত খাবার, এবং এটা খেয়ে আমরা রোগীও হচ্ছি। তার মানে এটা আমাদের জন্য কল্যাণ নয়, বরং রোগ নিয়ে আসছে। এটা আমাদেরকে রোগী বানাচ্ছে। তাহলে রোগী যে বানাচ্ছে তার প্রমাণ কি? প্রমাণ হলো আমরা যারা এভাবে খাচ্ছি সবাই এখন রোগী হয়েছে। তা 80% হচ্ছে রোগ তৈরি হয় খাবার থেকে। তো এখন আমাদের সবার ঘরে যাদের ফার্মেসি আছে, তাহলে আমরা, মানে ফার্মেসি মানে বুঝছেন তো, মানে সবার ঘরে যাদের ওষুধ আছে আর কি। তো যাদের সবার ঘরে যাদের ওষুধ আছে, ফার্মেসি আছে, মানে যেই ওষুধগুলো আমরা খাই প্রতিদিন, আমাদের সবার বাসায় ওষুধ আছে যেগুলো আমরা রেগুলার খাই। তা এটা কি প্রমাণ করে যে আমরা সবাই কি হয়েছি? বলেন কি হয়েছি? জোরে বলেন কি হয়েছি? কি আরো জোরে বলেন, কি? রোগী হয়েছি। হ্যাঁ, তাহলে কিভাবে হলাম? তার জন্য খাওয়ার দায়ী। তাহলে কি আমরা কোরআনে যেভাবে বলেছে সেভাবে কি খাইছেন? সেভাবে খাইছি না। এখন হয়তো পাই নাই, অথবা সবাই যা করে আমি তাই করছি, বা খুঁজিও নাই, বা এটা যে খাওয়া উচিত না সেটা বুঝিও নাই। যেহেতু মানুষের বিশ্বাস সবাই মিলে যেটা করে সেটাই ঠিক। এবং বেশিরভাগ মানুষের একটা টেন্ডেন্সি হলো যে, মানে এই যে যেমন ধরেন জনপ্রিয়তা কার বেশি, তারপর হচ্ছে কে বেশি পপুলার, সবাই কোনটা করে। তো এখন দেখেন জাহান্নামে যাবে হলো পপুলাররা এবং জনপ্রিয়রা,
এবং জাহান্নাম অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা, কারণ 999 জন জাহান্নামে যাবে, 1001 জন জান্নাতে যাবে, তো ওটা জনপ্রিয় না। তো জনপ্রিয়তার দিক থেকে জাহান্নামে এগিয়ে আছে। রোগের দিক থেকে জনপ্রিয়তা রুগীদের বেশি, কারণ সবাই রুগী হয়েছে, এটা রোগের জনপ্রিয়তা বেশি, সবাই রুগী হয়েছে। নষ্ট খাবারের জনপ্রিয়তা বেশি, সবাই নষ্ট খায়। নষ্ট লাইফস্টাইলের জনপ্রিয়তা বেশি, সবাই নষ্ট লাইফস্টাইল লিড করে, সবাই রাত জাগে, রাত জাগা জনপ্রিয়। কিন্তু মনে রাখবেন যে সত্য জনপ্রিয় নাও হতে পারে। আর সত্য হচ্ছে কেউ যদি পছন্দ নাও করে সেটাই সত্য, আর যদি মিথ্যাকে সবাই সত্য বলে সে মিথ্যা কখনো সত্য হয় না। তো সবাই মিলে মিথ্যা লাইফস্টাইল লিড করে লাইফস্টাইল সত্য হয়ে যাবে না, মিথ্যাই থাকবে। তো যে ফলো করবে সে রুগী হয়ে যাবে। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হালাল এবং তৈয়ব খেতে হবে। তাহলে তৈয়ব খাবারটার আরেকটা সংজ্ঞা হচ্ছে যে ধরেন আপনার জন্যে কোনো হালাল তৈয়ব খাবার আপনার জন্যে তৈয়ব না হতে পারে। সেটার উদাহরণ হলো যেমন তাদের ডায়াবেটিস আছে, তা এখন যেহেতু তার ডায়াবেটিস আছে, এখন সে যদি খেজুর খায়, খুব ভালো একটা মক্কার খেজুর গাছ থেকে পাড়িয়ে খাইলো, সেটাও তার জন্যে তৈয়ব হবে না। মধু, সবচেয়ে খাঁটি মধু, যেমন আমাদের যে মধুটা আছে, এই যে এটাকে বলে মেডিসিনাল হানি। হ্যাঁ, এটা পৃথিবীর সবচেয়ে ভালো মধুর ভিতরে অন্যতম, এটা হচ্ছে গোল্ডেন নেকটার। তো এই মধুটাও, মানে মধুতে কোনো সমস্যা নেই, মধু পৃথিবীর সেরা, কিন্তু তার ডায়াবেটিস 22, এই জন্য সে মধু খেতে পারবে না। বুঝতে পারছেন? আর একটা সুস্থ লোক, সে খেজুর গাছে উঠে খেজুর পাড়িয়ে খাইতে পারবে, সে খেজুরের রস খাইতে পারবে, খেজুরের গুড় খাইতে পারবে, যদি সে সুস্থ থাকে এবং তার মানে কোনো প্রবলেম না থাকে। মানে তৈয়ব না এটা খেজুর, তো সে খেজুরের রস সেটাও তৈয়ব। কিন্তু বেশি খেলে যে কোনো তৈয়ব জিনিস তৈয়ব থাকে না। অর্থাৎ তৈয়ব খাবারও অতিরিক্ত খাবার ব্যাপারে। তাহলে ইসলামের নির্দেশনা হচ্ছে 3 ভাগের 1 ভাগ খাওয়া, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা। 3 ভাগের 1 ভাগ হলো সর্বোচ্চ সীমা। এরপর যদি ক্ষুধা লাগে তবে খাও, আর ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো। যদি ক্ষুধা লাগে তবে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো। তো এগুলো হচ্ছে আমাদের ইসলামের বিধান। পবিত্র রমজান মাস 60 থেকে 70টা রোগ থেকে সুস্থ হওয়ার জন্য এটা হচ্ছে রমজান। 60 থেকে 70টা রোগ অর্থাৎ লাইফস্টাইল ডিজিজ, যেটা রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখলে, এই 30টা রোজা সঠিকভাবে রাখলে 60-70টা রোগ ভালো হয়ে যেতে পারে। তো এখানে যারা আছেন তাদের কার কি সমস্যা, অর্থাৎ প্রেশার কার কার আছে, তারপর ডায়াবেটিস কার কার আছে, ডায়াবেটিস তারা কারা কারা ওজন কমাতে চান, হ্যাঁ, বা অন্য কি সমস্যা আছে, পেটের সমস্যা কার আছে, ফ্যাটি লিভার কার আছে, তা এরকম এছাড়া অন্যান্য যেই সমস্যাগুলো আছে ভালো হয়ে যাবে। যেমন দুর্বলকে, এনার্জি নাই, শক্তি নাই, হ্যাঁ, তো যে কোনো রোগ যেগুলো লাইফস্টাইল নষ্ট হওয়ার কারণে হয়, সেই সব রোগ ভালো হয়ে যাওয়া সম্ভব। তবে রোজা রাখলেই শুধু হবে না, সাথে আল্লাহ কিতাব অনুসারে খাবারও খাইতে হবে। রোজা রাখলেই শুধু হবে না, কোরআন মানলে পুরোটা মানতে হবে। তাহলে কোরআন মানলে তাহলে খাইতে হবে তৈয়ব। তাহলে তৈয়ব খাবারের সঙ্গে আমরা যদি রোজা রাখি তখন এটার কম্বিনেশন ভালো হবে। তারপর 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে হবে, সেটাও করতে হবে। আলহামদুলিল্লাহ, রমজানে ফজরের নামাজে কয়েক তলা পর্যন্ত লোকে লোকারণ্য, দেখেই ভালো লাগে। কিন্তু এরা আবার ঈদের পরে যেহেতু ইবলিস ছাড়া পাবে, তখন সে চলে যাবে তার আসল জায়গায়। এখন ভুলে সে মসজিদে আছে, তবে এটা সে ইমিডিয়েটলি রিটায়ার্ড করবে। এবং এই যারা আছে এদের সামান্য 2-2.5 কাতার বাদে সারা বছর মনে করেন যে তাকে আর মসজিদে খুঁজে পাওয়া যাবে না। তার মানে পবিত্র কোরআনে বলছে যে তোমরা শুধু রমজান মাসেই ফজরের নামাজ জামাতে পড়বা, আর বাকি মাসগুলোতে তোমাদের আর মসজিদে আসার দরকার নেই। ঠিক কিনা? এটাই বলছে না কোরআনে? তো তাইলে এটা কোন কিতাবে আছে? মানে মুসলমান কয়টা কিতাব পড়ে? তাহলে আপনি কিতাব অনুসারে খান না, সেভাবে চলেন না, তাই না? এই জন্যে আমাদের এই দুর্দশা। তাহলে দেখেন, আজকে যাদের ওজন বেশি হয়ে গেছে তারা যদি ছোটবেলা থেকে হালাল তৈয়ব খাবারই খেতেন, এবং যদি অল্প পরিমাণে খেতেন 3 ভাগের 1 ভাগ, এবং যদি আপনি রোজা রাখতেন নিয়মিত, হ্যাঁ, তাহলে আপনি এত মোটা হতে পারতেন কিনা, মানে ইসলাম ফলো করে এত মোটা হওয়া যায় কিনা, বা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় ভুঁড়ি ছিল কিনা।
পেটা শরীর ছিল, একটুও বাড়তি কিছু ছিল না, এরকমই শুনেছি। তাহলে আসলে বাড়তি কিন্তু ইসলামের বাইরে, কারণ আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তিনি বলছেন যে তোমরা সীমা লঙ্ঘন করো না। তো যারাই সীমা লঙ্ঘন করবে তারা ক্ষতিগ্রস্তদের দলে। আমরা যদি সীমা লঙ্ঘন করি তাহলে বিপদে পড়বো কিনা? তাহলে ইসলামে সীমা লঙ্ঘনের ব্যাপারে স্পষ্ট আয়াত আছে কিনা কোরআনের? আপনাকে এই রমজান মাসে কোরআন আপনাকে মানার চেষ্টা করতে হবে, আমাদের সবাইকে মানার চেষ্টা করতে হবে। তাই কোরআনে যদি সীমা লঙ্ঘন করতে নিষেধ করে তাহলে আমি সীমা লঙ্ঘন করতে পারি কিনা? তাহলে আমি এখন যে কটা রোগ নিয়ে কথা বলবো সব হচ্ছে সীমা লঙ্ঘনজনিত রোগ। ডায়াবেটিস একটি সীমা লঙ্ঘন। কি? অতিরিক্ত চর্বি। যখনই অতিরিক্ত কথাটা আসলো তখনই সীমা লঙ্ঘন। অতিরিক্ত চর্বি, অতিরিক্ত কি সবাই বলেন? বলেন, আবার বলেন কি? ফ্যাট, চর্বি। হ্যাঁ, অতিরিক্ত চর্বি বলেন। অতিরিক্ত মানে কি? সীমা লঙ্ঘন। বলেন, সবাই বলেন, মানে কি? কথা বলেন, কি মানে কি? সীমা লঙ্ঘন। অতিরিক্ত চর্বি যদি কোষে জমা হয় তাহলে কোষের সীমা লঙ্ঘন হচ্ছে। যারা আপনারা এখানে এসেছেন তারা 30% ডিসকাউন্টে প্যাকেজ টেস্টগুলো করাতে পারছেন, এটা একটা বিরাট সুযোগ, 30% ডিসকাউন্ট। এবং যারা প্যাকেজ করাচ্ছেন অনেকেই এটা পেয়েছেন। এই যে প্ল্যানার পাইছেন কিনা, এটা কেউ পেয়েছেন নাকি আপনারা? কে কে পাইছেন দেখি? তাহলে এটাও প্রায় 600-700 টাকা আপনার মানে খরচ আর কি। দাম তো অনেক হবে। এটা দাম যদি ধরি তাহলে এটা 1000 টাকার কম হবে না। একটা ভালো প্ল্যানার 1000 টাকার কম হবে না। আমার কথা বুঝতে পারছেন? এরকম আমি আমার বাচ্চার জন্য এসছে ডায়রিয়াটা 3 ভাগের 1 ভাগ কিনছি যে 900 কত টাকা, মানে ভ্যাট ট্যাক্স দিয়ে 1000 টাকা আর কি। হ্যাঁ, তো তাইলে এইরকম একটা জিনিস, তো এটা আপনারা সাথে পাচ্ছেন। তাহলে এখন সাথে 700 টাকা অ্যাড করেন, মানে তারপরে ডিসকাউন্ট দেখেন 45% হয়ে যায়। বুঝলেন না? এরপর আবার ডাক্তার দেখবে বিনামূল্যে, তিনি আবার এখানে বুঝাবেন, তাহলে সেই ডাক্তারের ভিজিট অ্যাড করেন। তারপর হচ্ছে আমি যে লেকচার দিব 2 ঘন্টা, আমার একটা চার্জ আছে, সেটা অ্যাড করেন সাথে। তারপরে পুষ্টিবিদ, ডাক্তার 2 বার দেখবে, রিপোর্ট নিয়ে আবার তাকে দেখাবেন, আবার পুষ্টিবিদ দেখবে, আবার জিমের ওরা পরামর্শ দিবে, আবার বাসায় গেলে হেলথ কোচ খোঁজ খবর নেবে। আবার এখানে অনেকে আছে আপনাদের ওই যে রিপোর্ট কালেক্ট করছে, গাইড করছে আপনাদেরকে কোথায় যাবেন। তো সব মিলে কি পরিমাণ টাকা আমাদেরকে দিতে হবে একটু ভেবে দেখেন। হ্যাঁ, তো আপনি দেখবেন যে টেস্ট তো মাগনাই করাচ্ছেন, আরও উল্টা আমরা আপনার থেকে টাকা পাবো। আমরা হালাল এবং তৈব খাবার এবং কতটুকু খেতে হবে এবং আমরা রোজা রাখতে হবে, এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলি, যে খাবার তৈব খাবো প্লাস সীমার ভিতরে খাবো এবং রোজা রাখবো, তাহলে 80% রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। 80%। তো 80% রোগ তৈরি হয় হচ্ছে নষ্ট খাবার আমার পেটে প্রবেশ করে, সেই খাবারটা আমার পেটে প্রদাহ তৈরি করে, সেই খাবারটা আমার লিভার নষ্ট করে, সেই খাবারটা আমার কিডনি নষ্ট করে, সেই খাবারটা আমার রক্তনালীর ভিতরে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করে, ব্লক তৈরি করে, সেই খাবারটাই আমাকে ধ্বংস করে। এরপর খাবারের পরে আসলো যে আমরা বারবার খাই, ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করি না এবং ওইভাবে রোজা রাখি না যেভাবে রাখা উচিত। আর যদি রোজা রাখিও তাহলে বড় বাপের পোলায় খায়, জিলাপি খাই, শাহী জিলাপি, পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে মুড়ি, চনা, তারপর হচ্ছে আরও বলেন না আপনারা, বুরিন্দা, তারপর হচ্ছে আলুর চপ, তারপর ডিমের চপ, হ্যাঁ, বেগুনি ভুলে গেছি, এত একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এরকম আর কি। যাই হোক, মানে সোজা কথা হলে তারপর আবার হালিম টালিমও খায় অনেকে, আবার বাহারি ইফতার বাজারের থেকে কিনে নিয়ে যায় বা মোড়ের থেকে, এখন সবখানে ইফতারের দোকান। এখন এগুলো নিশ্চয় আমরা খাই, যদি না খাইতো কেউ কি আর ব্যস্ত? ওরা তো 2 দিন বসে রয়েছে, কেউ কেনে না, আমি দোকান বন্ধ করে চলে যাবো, ঠিক কিনা? পরের দিনই বন্ধ করে দেবো। বুঝেন নাই কথা? নেওয়ার জন্য সিরিয়ালও লাগে। তো তাহলে এগুলো আমরা খাচ্ছি, তো খেয়ে কি হচ্ছে? আমরা রুগী হচ্ছি। এখন এইগুলো কি মানে তৈব খাবার না? তো মসজিদে ওই যে ইফতারের টাকা দিলাম, তা এখন বলতেছে, আমি বললাম ভাই এই সব খাবার, কয় ঠিক আছে আপনারটা দিয়ে আমরা ফল আর খেজুর কিনুন। আমাকে আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কয় যে আমরা এটা কিনুন, আমি তো জানি আমরা আপনারটা আমরা এইটাতে ব্যবহার, আমি কি ঠিক আছে এর ব্যবস্থা। তো এখন ওখানে দেখি ওরা নিজেরাই খাঁটি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বেগুনি ভাজতেছে। আমরা যে আসরের সময় গেলে ওরা নিজেরাই ভাজে, স্যার আমরা নিজেরা করতেছি। আমি কি আচ্ছা দেখি সয়াবিন তেল দিয়ে ভাজতে, খাঁটি সয়াবিন। হ্যাঁ, দেখেন আমরা খুব খাঁটি সয়াবিন। আমাকে হ্যাঁ আপনি খাঁটি বিষ দিচ্ছেন, খুব ভালো কাজ করছেন, বিষটা খাঁটি। হ্যাঁ, এরকম আর কি। তা এখন ওই যে অ্যাক্রিলামাইড কেন তৈরি হয়? ওই যে রিপিটেড হিট করে, যেখানে বাজারে যা পান দেখবেন যে কালো আলকাট্রার মতো হয়ে যায় তেল পোড়াইতে রিপিটেড হিট, এটা হলো অ্যাক্রিলামাইড। রিপিটেড হিট কি? অ্যাক্রিলামাইড। এটা হার্ট অ্যাটাকের জন্য দেয়,
অনেকে বলে স্যার আপনি ডায়াবেটিস নিয়ে যত আলোচনা করেন তো হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করেন না। আরে বোকা, হার্ট অ্যাটাক তো হয় ব্লক হইয়া, কারণ ব্লকটা হয় কেন সেটা নিয়েই তো সারাদিন কথা বলতেছি, সেটা নিয়ে তো সারাদিন কথা বলতেছি। ব্লক হওয়ার একটা কারণ হলো স্ট্রেস, ওই যে অ্যাক্রিলামাইড খাচ্ছি, ওই যে প্রসেসড ফুড খাচ্ছি, ওই যে আল্ট্রা প্রসেসড ফুড খাচ্ছি, ব্যায়াম করি না। হ্যাঁ, নেই। আমি তো এই যে এখন জিম থেকে আসলাম, এই যে এখন আজকে এই যে জিম করে তারপর আসছি। কিন্তু রমজানে আমরা অল্প একটু করি, যেমন এখন ওই যে কোনো ফ্রি হ্যান্ড সব করছি, এখন কোনো ওয়েট নিয়ে কিছু করি না, করলেও কোনো সমস্যা নেই মানে আমাদের জন্যে। বাট বলতেছে এই সকালে আমি জাস্ট ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ, কিছু কেগাল এক্সারসাইজ করলাম, হ্যাঁ, কিছু ওই যে রোয়িং করলাম, হ্যাঁ, নৌকা চালানো যেটা এরকম। তো এখন আমরা যদি ব্যায়াম না করি তাহলে এক হচ্ছে মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে নষ্ট হয়ে যাবে, হাড়গুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে, হাড়ের ঘনত্ব কমে যাবে, হাড় পাতলা হয়ে যাবে, হাড় ভেঙে যাবে, হাড় দ্রুত নষ্ট হয়ে যাবে, হাড় জয়েন্ট নষ্ট হয়ে যাবে, জয়েন্টে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস হবে, আর রক্তনালীর ভিতরে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। বুঝেন না কথা? তাহলে রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার জন্যে আমাদের যেমন খাওয়া দায় ব্যায়াম না করাও দায়, ঠিক হাড় ক্ষয়ের জন্য আমাদের একই জিনিস। তাহলে এই যে আমার যদি রক্ত চলাচল ঠিক থাকে, হ্যাঁ, এই যে ঘামাইছি আমি সকালে, রক্ত চলাচল যদি ঠিক থাকে, রক্ত চলাচল, তাহলে হার্টের কাজ কি? ব্লাড পাম্প করা। রক্তনালী যত ভালো থাকবে হার্টের তত কাজ করতে সুবিধা। আর রক্তনালীতে যত অ্যাথেরোস্ক্লেরোসিস থাকবে সে তত রেজিস্ট্যান্সের এগেনস্টে, একটা লোকের প্রেশার বেশি তাহলে তার হার্টকে বেশি প্রেশারের এগেনস্টে পাম্প করতে হয়, করতে করতে হার্টের প্রকোষ্ঠগুলা দেখা গেল কার্ডিওমেগালি হয়ে যায়, অর্থাৎ মাসেলগুলো একবার হাইপারট্রফি হয়ে যায়। কিন্তু অনেকে ভাববেন তো খুব ভালো, শক্ত হয়েছে হার্ট, শক্তিশালী হয়েছে, আসলে তা না। এই হার্টের মাংসপেশি যখন বেড়ে যায় তখন প্রকোষ্ঠ ছোট হয়ে যায়, তখন রক্ত থাকার জায়গা কমে যায়, তখন পাম্প করলে অল্প একটু রক্ত বেরোয়। তা এখন রক্ত সঠিকভাবে যেতে না পারলে, যেখানে রক্ত যেতে পারবে না সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে, বুঝলেন? তা এখন আপনি ধরেন সঠিকভাবে রক্ত গেলে, অক্সিজেন গেলে, পুষ্টি গেলে, আপনি ধরেন 100 শক্তি, তাহলে যখনই রক্ত কম যাওয়া শুরু করবে শক্তি 90, 80, 70, 60, 50 এভাবে শক্তি। এই যেমন আপনারা সবাই এখন শক্তিহীন, বেশিরভাগ রুগীরাই শক্তি নেই। কেন? ব্যায়াম করার শক্তি নেই। একজন কমেন্ট করছে পেঁয়াজও ভাঙারও শক্তি নেই, মানে ইফতারের আগে। আমি যে ব্যায়াম করতেছি কয় যে আমাকে তো পেঁয়াজও ভাঙারও শক্তি নেই। হ্যাঁ, তা হ্যাঁ, তুই পেঁয়াজে খাইস বলেই তো, খাইলেই তো এই অবস্থা হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? শক্তি আস্তে আস্তে কমতে থাকবে। এখন শক্তি কমাকে কোনো রোগ হিসেবে ডাক্তাররা বলে না, কিন্তু শক্তি কমাটাই সব রোগের সূচনা। কিন্তু শক্তি কমাটা একটা রোগ, ডিজিজ, কিন্তু শক্তি কমাটাকে কেউ রোগ হিসেবে দেন। রোগ হলো ডায়াবেটিস, রোগ হলো প্রেশার। তো যখন ডায়াবেটিস হয় তখন অলরেডি আপনার 20 বছর পিছিয়ে গেছেন আপনি, কিন্তু আমি 20 বছর আগে থেকে আমার শক্তি কমা শুরু হয়েছে। আমার অপটিমাল সে টেনশন, মানে চিন্তা করার ক্ষমতা লোপ পাচ্ছে। ওই যে মা ঘুমাচ্ছে, চিন্তা করার ক্ষমতা লোপ পাচ্ছে। রাতে শুলে ঘুম আসে না, কিন্তু এখানে এত লোকের মাঝেও ঘুম আসে। তার মানে কি ওনার রাতের ঘুম ভালো হয়নি, চেহারা দেখলেই বোঝা যায় রাতের ঘুম ভালো হয়নি, ঠিক না? হ্যাঁ, তো রাতের ঘুম ভালো হয় নাই বলে এখন এই সময় ঘুমাচ্ছে। তো এইভাবে তারা, যাদের শক্তি চলে যায়, ওরা সারা রাত ঘুমাতে পারে না, কিন্তু সারাদিন ঝিমায়, সারাদিন ঘুমায়, সবার মধ্যে বসে ঘুমায় যায়। ধরেন রাজনৈতিক নেতা, সভা চলতেছে, সে প্রধান অতিথি, হ্যাঁ, সে ঘুমাচ্ছে, এবং এরা দেখবেন তাড়াতাড়ি মরে যাবে। এবং ওই যারা ঘুমাইছে আপনারা ছবি দেখছেন, ওরা এখন নাই, মারা গেছে। যখনই দেখবেন যে এরকম একজন মানে ওই অনুষ্ঠানে বুঝবেন তার এনার্জি একদম শেষ, তো তার মৃত্যু খুব কাছাকাছি। এবং দেখবেন যে দুইজনের ছবি দেখছেন, ভিডিও ভাইরাল হয়েছে, ওই যে ঘুমাচ্ছে স্টেজে, ওই দুজন কিন্তু মারা গেছে কয়েকদিন পরে, নাই, বুঝছেন? ওরা মারা গেছে, নাম বলার দরকার নেই। এই বুঝতে পারছেন? হ্যাঁ, তা তাইলে এই যে বেশি শক্তি যদি না থাকে তাহলে কি হবে? সে সারাদিন ঝিমাবে, সারাদিন ব্যায়াম করতে বললে পারবে না। কেন? শক্তি নাই, হাঁটার শক্তি নাই। সিঁড়ি দিয়ে 3 কদম উঠলে তা সে বলে ব্যায়াম করবে, সে বলে ব্যায়াম করবে, শক্তি নাই। তাহলে শক্তির চর্চা করে না যে দুর্বল হতেই থাকবে। এই দুর্বল হওয়াটাই রোগের সূত্রপাত সেখান থেকে শুরু। কিন্তু আমরা দুর্বল হওয়াটাকে কোনো রোগই মনে করি না।
এরপর আপনি যে চাপ নিতে পারতেছেন না, এটাও রোগ। আপনি যে টেনশন নিতে পারতেছেন না, সেটাও রোগ। আপনি যে ভয় পাচ্ছেন, সেটাও রোগ। কারণ ভয় পাচ্ছেন, বুক ধড়ফড় করছে, কারণ আপনার এনার্জি নাই, মানে এই সিচুয়েশনটা মোকাবেলা করার মতো শক্তি নেই। পুরুষদের এনার্জি না থাকলেও সমস্যা, মেয়েদের এনার্জি, তাহলে দুজনকেই শক্তির চর্চা করতে হবে। এখন শক্তি খালি চর্চা করলে হবে না। ধরেন বিল্ডিং বানাবেন, ম্যাটেরিয়ালস নাই, বিল্ডিং হবে? বিল্ডিং হবে? ইট নাই, রড নাই, বালু নাই, সিমেন্ট নাই। তা আমাদের যে তৈরি হই আমরা, শক্তিটা যে তৈরি হয়, মাসেলটা যে হয়, শক্তি যে তৈরি হয়, হ্যাঁ, এটিপি যে তৈরি হয়, কিসের মাধ্যমে? খাওয়া। তা আপনার খাওয়া যত লো কোয়ালিটি হবে, বিলো কোয়ালিটি হবে, যত নোংরা খাবার হবে, তত আপনার এনার্জি কমতে থাকবে, শরীরের গঠনও নষ্ট হবে, তারপরে আপনি রুগী হবেন। তাই জন্য বললাম আল্লাহ কেন হালাল তৈব খেতে বলেছেন, এটা নিয়ে আপনি গভীর গবেষণা হওয়া উচিত। তা হালাল তৈব না খেলে আপনি দুর্বল হবেন, আপনি রুগী হবেন, আপনি পুরুষ থাকবেন না, আপনি মহিলা থাকবেন না, আপনার বিকৃতি ঘটবে। তাহলে মোটা হলে কি হয়? মোটা হলে পুরুষ মেয়েদের মতো হয়ে যায়, আর মহিলারা মোটা হলে পুরুষদের মতো তার হরমোন হয়। আচ্ছা, চিকন মেয়েদের পিসিওএস হতে পারে কিনা? অবশ্যই পারে, চিকন মেয়েদেরও পিসিওএস হতে পারে। কিন্তু দেখবেন সে চিকন ঠিক আছে, কিন্তু পুরো শরীরে শক্তি নাই, কিন্তু শুধু একটা শক্তি আছে, এটা হলো রাগ আর জিদ। এই শক্তিটা আছে, আর কোনো শক্তি নেই। রাগে গেলে দেখবেন সে অসুরের মতো শক্তিশালী, রাগের শক্তি আছে, জিদের শক্তি আছে, রাত জাগে, টেনশন করে, বুঝতে পারছেন তো? প্রচণ্ড টেনশন করে, প্রচণ্ড রাত জাগে, এবং প্রচণ্ড নেগেটিভিটি, প্রচণ্ড নেগেটিভিটি। আর অনেকে আলো সহ্য করতে পারে না, অনেকে অন্ধকার ভালোবাসে, অনেকে রাতে সারা রাত আলো জ্বালায় রাখতে পছন্দ করে, আর দিনে অন্ধকারে থাকতে পছন্দ করে। কি হলো? সার্কাডিয়ান রিদম উল্টে গেল। তো যখনই আপনার সার্কাডিয়ান রিদম উল্টে যাবে, আপনার ক্যারেক্টার, আপনার হরমোন সব উল্টে যাবে, বুঝলেন? নি? তাহলে আমরা রাতে অন্ধকারকে ভালোবাসবো, দিনে আলোকে ভালোবাসবো, এটা হলো নেচার। এটার উল্টে যে যাবে সে উল্টা হয়ে যাবে। তো তার হরমোন মেয়েদেরটা হবে পুরুষদের মতো, পুরুষদেরটা হবে মেয়েদের মতো, উল্টে যাবে। তারপর অতিরিক্ত চর্বি, যেটা হচ্ছে অ্যারোমাটাইজেশন করে, অ্যারোমাটাইজেশন। তো পুরুষদের টেস্টোস্টেরনকে অ্যারোমাটাইজড করে সে এটাকে স্ট্রাডিওল ইস্ট্রোজেন তৈরি করে, ওই পুরুষটার ভিতরে মেয়েলি হরমোন বেড়ে যায়। এখন তাহলে ব্যায়াম কেন দরকার? ওই যে অতিরিক্ত চর্বি যেন না জমে, তারপর আপনার হরমোন যেন ভালো থাকে, মাসেল পাওয়ার। তো মাসেল পাম্প করলে মায়োকাইন্স রিলিজ হয়, যেটা আপনাকে, এটা এই জন্যে মাসেলকে বলে মেটাবলিক অর্গান। এখন মায়োকাইন্স আমার প্রদাহ দমন করতে, আমাকে শক্তি দিতে, আমার হরমোন রিসেট করতে, হরমোন ব্যালেন্স করতে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি কারো টেস্টোস্টেরন কমে যায়, তাহলে সে শুধু মানে শক্তিহীন পুরুষ হয় তা না, সে আরও অনেক ঝামেলায় পড়ে। তার এনার্জি ভালো থাকে না, তার কনফিডেন্স লেভেল ভালো থাকে না, তার কর্মক্ষমতা কমে যায়, তার রিস্ক নেওয়ার ক্ষমতা কমে যায়, তার ড্রাইভ কমে যায়, তার উদ্যম নেওয়ার ক্ষমতা কমে যায়। একেবারে সে মানে সারাক্ষণ সে খিটখিট করে, আর হলো সে কোনো আসলে এনার্জি নেই। তো এনার্জি নেই একটা লোকের, বুঝবেন যে সে খালি খিটখিট করে, মেজাজ খারাপ করে, রিক্সাওয়ালারে চড় মারে, মানে এটা সাবঅর্ডিনেটের সাথে গালাগালি করে, এরকম। মানে যেখানে তার সুযোগ আছে সেই জায়গাগুলোতে সে বাজে ব্যবহার করে, আর যেখানে দেখছে এটা করা যাবে না সেখানে সে হুজুর হুজুর করে। মানে শক্তের ভক্ত নরমের জম, এটা হলো, তারা হলো শক্তের ভক্ত নরমের জম। আর যে শক্তিশালী সে এগুলো মাইন্ড করে না, এগুলোতে কোনো কিছুতে যায় আসে না, বরং সে তার নিজের শক্তি। একটা সিংহ ইঁদুরের সাথে কি করব, ইঁদুরে এক চটকানা দিলে নাই, হ্যাঁ কী করলো না করলো এটা চিন্তা করে, সে হলো নিজেকে সিংহের মতো মনে করে, শক্তিশালী সে, বুঝতে পারছেন? আর যাদের শক্তি নেই ওরা সারাক্ষণ ইগো টন টন করে, খুবই ইগোয়েস্টিক হয়, এতে মাইন্ড করে, ওতেই করে, ওতে সেই করে, বুঝছেন? কে কী বললো, কোথার মার প্যাঁচ খুঁজে, হ্যাঁ, মানে এরকম, মানে মনে করে যে আমারে মনে হয় আক্রমণ করলো, মানে প্রকারান্তরে মনে হয় আমারই বলছে, মনে হয় যে হ্যাঁ ঘুরায় ফিরে মনে হয় আমাকেই বলছে, ব্যাপারটা বুঝেন না? সারাক্ষণ, কারণ কি ওর ভিতরেই তো ওই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স তার, সে তো জানে তার দুর্বলতা কী কী, সে সারাক্ষণ দুর্বলতা ঢেকে রাখার চেষ্টা করে, দুর্বলতাটা যেন প্রকাশ পেয়ে না যায়। সে নিজেকে সবচেয়ে শক্তিশালী দেখানোর জন্যে মানে মানে কুকুরের মতো বার্কিং করে, মানে বুঝেন না কথা, ঘেউ ঘেউ করে সবসময়, বুঝেন না? এগুলো ক্যারেক্টারিস্টিক্স বলছে, এগুলো রোগের প্রভাব, মানে মানুষ কিভাবে মানবিকতা থেকে বেরিয়ে কিভাবে ইবলিসের দাসত্বে পরিণত হয়। তো রোগ হচ্ছে মানুষের মানসিকতাকে আস্তে আস্তে অমানবিক করে তোলে, অমানসিক করে তোলে, মানুষ থেকে পশুতে পরিণত করে।
মানুষ আর মানবিক গুণাবলী হারায়। আর যে যত বেশি সুস্থ সে তত বেশি মানবিক, সে শক্তিশালী, সে তত ধৈর্যশীল হয়, সে সহ্য ক্ষমতা তার ভালো হয়, সে দেখতে পারে, সে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, সে বিপদে ধৈর্য না হয়ে প্ল্যান করে মেটিকুলাসলি কী করা যায়, কোনটার পরে কোনটা করতে হবে। হ্যাঁ, সে অস্থির হয় না, বুঝতে পারছেন? সে প্রচণ্ড বিরোধিতার মুখে সে দাঁড়ায় থাকে একা। এভাবে সে মানে এটা হলো যে তার যে ভালো ইয়ে আছে, এটা শক্তি আছে, এনার্জি আছে, মানসিক দৃঢ়তা আছে, শারীরিক দৃঢ়তা আছে। তাহলে এখানে শুধু সুস্থতা নয়, সঙ্গে আছে আরও অনেক কিছু। তাই জন্যে আপনি যদি শক্তিশালী জাতি গড়তে চান তাহলে অবশ্যই নারী এবং পুরুষ ও দুজনকে শক্তিশালী হতে হবে এবং তাদের কোল জুড়ে ওরকম সন্তান আসতে হবে যে বাবা মা দুজনেরই ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, তাদের দুজনেরই হোমিওপ্যাথি ভালো, তাদের দুজনেরই ভিটামিন ডি লেভেল ভালো, তাদের দুজনেরই এনার্জি শক্তি সব ভালো। তাহলে সে একটা ভালো বাচ্চা হবে, সুস্থ বাচ্চা। এখন এত বিকলাঙ্গ বাচ্চা হচ্ছে, এত আপনার মানে অটিস্টিক বেবি হচ্ছে, এত মনে করেন যে স্পেশালিস্ট চাইল্ড হচ্ছে। হ্যাঁ, তো কেন? কারণ কি? তারপর ছোট বাচ্চাদের ADHD হচ্ছে কেন? কেন তারা কারো কথা শুনতে চায় না? কেন তারা উচ্ছৃঙ্খলতা করে? কেন তারা মনে করেন যে পড়ায় মনোযোগ নাই, কিন্তু সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকে, ভিডিও গেমস নিয়ে পড়ে থাকে, মোবাইল নিয়ে পড়ে থাকে? কেন? কারণ তাদের এইটার কারণ কি? তো এগুলো হচ্ছে খাওয়া, মেইনলি হলো খাওয়া, তারা যে খাবার খায়। তারপর হচ্ছে তাদের ব্যায়াম নাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, বুঝতে পারছেন? তো এইটার কারণে তাদের এই অবস্থা হয়েছে। রাত জাগা, তাহলে আমাদের মোটামুটি কী কী আলোচনা হলো? রাতে ঘুমাতে হবে নাকি? রাত জাগলে বিরাট প্রবলেম। দিনে কাজ করতে হবে, দিনে কাজ করতে হবে, দিনে আলোতে যেতে হবে, সূর্যের আলো গায়ে লাগাতে হবে, গ্রাউন্ডিং আর্থিং করতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।